চলুন আজ আমরা মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদবধ কাব্যের একটা অসাধারণ আর খুব শক্তিশালী অংশ নিয়ে কথা বলি, বিভীষণের প্রতি মেঘনাদ। এখানে না বিশ্বাসঘাতকতা, দেশপ্রেম আর পারিবারিক টানাপোড়েনের এক দারুণ সংঘাত দেখতে পাওয়া যায়। কবিতাটা শুরুই হচ্ছে একদম ক্লাইম্যাক্স দিয়ে। ভাবুন তো, লঙ্কার শ্রেষ্ঠ বীর মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে পুজো করছেন নিরস্ত্র অবস্থায়, আর ঠিক সেই মুহূর্তে তিনি কি দেখলেন যে তার নিজের চাচা বিভীষণ শত্রু লক্ষণকে পথ দেখিয়ে সেখানে নিয়ে এসেছেন। কি ভয়ঙ্কর একটা মুহূর্ত, তাই না? তো এই অবস্থায় মেঘনাদ তো একেবারে হতবাক, নিরস্ত্র পুজো করতে বসেছেন, আর সামনেই শত্রু। তার মুখ থেকে যে যন্ত্রণা আর হতাশা বেরিয়ে এলো সেটা ছিল একটা প্রশ্ন। হায় তাত, উচিত কি তব এ কাজ? মানে চাচা, এ কাজটা কি আপনার ঠিক হলো? এই একটা ছোট্ট প্রশ্ন, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে লঙ্কার পুরো ভবিষ্যতের অনিশ্চয়তা। কিন্তু প্রশ্ন হল, এমনটা হলো কেন? নিজের চাচা কি করে ভাইপোর বিরুদ্ধে এভাবে দাঁড়াতে পারে? এই উত্তরটা পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। রামায়ণের সেই বড় প্রেক্ষাপটটা বুঝতে হবে যেখান থেকে এই সংঘাতের শুরু। তো দেখুন, ঘটনার শুরুটা হয় রাম, সীতা আর লক্ষ্মণের বনবাস দিয়ে। তারপর সেখানে রাবণের বোন শূর্পণখাকে অপমান করা হয়, আর তার প্রতিশোধ নিতে রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে আসেন। ব্যাস, যুদ্ধের দামামা বেজে গেল। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে যখন রাবণের নিজের ভাই বিভীষণ ধর্মের দোহাই দিয়ে রামের দলে যোগ দেন। ভাবুন, দুই ভাইয়ের এই যে আদর্শের লড়াই, সেখান থেকেই কিন্তু আজকের এই চাচা ভাইপোর মর্মান্তিক পরিস্থিতির জন্ম। তাহলে এই নাটকের মূল চরিত্র কারা? একদিকে আছেন দেশপ্রেমিক মেঘনাদ, লঙ্কার বীর, আর অন্যদিকে তারই চাচা বিভীষণ, যিনি আদর্শের কথা বলে শত্রুপক্ষে চলে গেছেন। আর এই সংঘাতের পেছনে রয়েছেন লক্ষণ আর লঙ্কার রাজা রাবণ। আসলে এই চারজনের সিদ্ধান্তের মধ্যেই আমরা আনুগত্যের এক কঠিন পরীক্ষা দেখতে পাই। আচ্ছা, চলুন আবার ফিরে যাই সেই যজ্ঞাগারে, যেখানে মেঘনাদ আর বিভীষণের মধ্যে শুরু হতে চলেছে এক ঐতিহাসিক কথোপকথন, বা বলা ভালো এক তীব্র বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই লুকিয়ে আছে যুক্তি, তিরস্কার আর দেশপ্রেমের এক দারুণ ছবি। মেঘনাদ তার চাচাকে কি বলছেন শুনুন। নিজ গৃহপথ তাঁত দেখাও তস্করে। মানে চাচা, আপনি চোরকে নিজের বাড়ির পথ দেখিয়ে দিচ্ছেন। কি সাংঘাতিক একটা কথা! এই একটা লাইনের মধ্যেই কিন্তু শুধু রাজনৈতিক বিশ্বাসঘাতকতা নেই, আছে পুরো বংশের প্রতি, নিজেদের জাতির প্রতি এক চরম অপমানের অভিযোগ। আর এখানেই আমরা দুটো আলাদা আদর্শের লড়াই দেখতে পাই, তাই না? মেঘনাদের কাছে দেশ, পরিবার, রক্তের সম্পর্ক এটাই সব, মাতৃভূমিকে বাঁচানোই তার ধর্ম। অন্যদিকে বিভীষণ ভাবছেন ভাই রাবণের পাপের জন্য গোটা লঙ্কা ধ্বংস হয়ে যাবে, তাই ধার্মিক রামের পক্ষে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। দুটোই কিন্তু খুব শক্তিশালী যুক্তি। নিজের যুক্তিকে আরও জোরালো করতে মেঘনাদ এরপর এমন কিছু উপমা, কিছু সিমিলি ব্যবহার করেন যা বিভীষণের কাজটাকে আরও ছোট করে দেয়, একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তিনি কত বড় ভুল করেছেন। যেমন ধরুন, উনি রাজহাঁসের উদাহরণ টানছেন। বলছেন যে রাজহাঁস পরিষ্কার পদ্মপুকুরে খেলা করে, সে কি কখনো শ্যাওলা ভরা নোংরা জলে নামতে পারে? এখানে আসলে উনি বলতে চাইছেন রাক্ষসকুল হল সেই রাজহাঁসের মতো অভিজাত, আর রাম লক্ষণের শিবির হল ওই নোংরা পুকুর। বিভীষণকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি কতটা নিচে নেমে গেছেন। এরপর আরও একটা ধারালো প্রশ্ন। উনি বলছেন, মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শৃগালে মিত্রভাবে। মানে বনের রাজা সিংহ কি কখনো শেয়ালের সঙ্গে বন্ধুত্ব করে? ভাবা যায়, এখানে সিংহ হল রাক্ষসকুল আর শেয়াল হল রাম লক্ষণ। বিভীষণের আত্মসম্মানে আঘাত করার জন্য এর থেকে ভালো উপমা আর হয় না। কিন্তু বিভীষণেরও তো একটা বলার দিক আছে, তাই না? তিনি কিন্তু নিজের কাজটাকে বিশ্বাসঘাতকতা হিসাবে দেখছেনই না। তার যুক্তি হল রাবণের পাপের জন্য গোটা লঙ্কাই তো ডুবতে বসেছে, তাই নিজেকে বাঁচাতে, ধর্মকে বাঁচাতে তিনি রামের আশ্রয় নিয়েছেন। এটা তার কাছে প্রয়োজন ছিল, বিশ্বাসঘাতকতা নয়। বিতর্কের একদম শেষে এসে মেঘনাদ তার তুরুপের তাসটা চালেন। শাস্ত্রের কথা তুলে এনে বলেন, গুণহীন ও স্বজন ও শ্রেয় পরপর সদা। মানে নিজের লোক যতই খারাপ হোক সে নিজেরই থাকে, আর বাইরের লোক যতই ভালো হোক সে সবসময় বাইরেরই। এর মাধ্যমে উনি এটাই বোঝাতে চাইলেন যে রক্তের সম্পর্ক সবার উপরে। ভাই ভুল করলেও বিভীষণের উচিত ছিল পরিবারের সঙ্গেই থাকা। আচ্ছা, এই যে এত আবেগ, এত নাটকীয়তা, এর পাশাপাশি কিন্তু এই কবিতাটা তার গঠন বা স্ট্রাকচারের দিক থেকেও বাংলা সাহিত্যে একটা বিপ্লব এনেছিল।
চলুন এবার একটু সেই দিকে নজর দেয়া যাক কিভাবে মধুসূদন দত্ত এই অসাধারণ কবিতাটি তৈরি করলেন। মধুসূদনের সবচেয়ে বড় অবদানগুলোর একটা হলো এই অমিত্রাক্ষর ছন্দ। উনি কি করলেন? উনি কবিতার লাইনের শেষে যে মিল দেওয়ার প্রথা ছিল, মানে অন্তমিল, সেটাকে ভেঙে দিলেন। এতে করে কবিতার একটা স্বচ্ছন্দ, একটা মুক্ত প্রবাহ তৈরি হলো। আর এই ধরনের মহাকাব্যের আবেগ আর নাটকীয়তা ফুটিয়ে তোলার জন্য এটা ছিল একদম পারফেক্ট। এই ছন্দের মূল বৈশিষ্ট্যই হল লাইনের শেষে কোনো মিল থাকবে না, আর ভাবনাটা এক লাইন থেকে পরের লাইনে খুব সহজে চলে যেতে পারবে, যেটাকে বলে এনজয়মেন্ট। আর ঠিক এই কারণেই কিন্তু মেঘনাদ আর বিভীষণের কথাগুলো এত জীবন্ত, এত পাওয়ারফুল মনে হয়। অনেকটা যেন সিনেমার বা নাটকের সংলাপ শুনছি আমরা, যা আমাদের একদম ঘটনার ভেতরে নিয়ে যায়। শুধু ছন্দে নতুনত্ব নয়, মধুসূদন কিন্তু রামায়ণের পুরো গল্পটাকেই একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তার লেখায় রাবণ বা মেঘনাদ আর শুধুমাত্র ভিলেন নন, তারা হয়ে উঠেছেন দেশপ্রেমিক বীর, যাদের মানবিক দুর্বলতা আছে, যারা ট্র্যাজিক হিরো, আর এখানেই তারা পাঠকের সহানুভূতি পেয়ে যান। তো এত বছর পরেও এই কবিতাটা কেন এত গুরুত্বপূর্ণ? মেঘনাদের এই কষ্ট, এই আরতি, আর অন্যদিকে বিভীষণের নীতিবোধ, এগুলো আজকে আমাদের ঠিক কী ভাবতে শেখায়? আসলে এই কবিতাটা আমাদের সামনে কতগুলো চিরন্তন প্রশ্ন রেখে যায়। দেশের প্রতি ভালোবাসা বড় নাকি পরিবারের প্রতি কর্তব্য? ব্যক্তিগত নৈতিকতা আগে নাকি রক্তের সম্পর্ক? কোনটা সঠিক পথ? কে হিরো আর কেই বা ভিলেন? এর উত্তর হয়তো একেকজনের কাছে এক এক রকম, কিন্তু প্রশ্নগুলো কিন্তু আজও একই রকম প্রাসঙ্গিক। আর একদম শেষে এসে কবিতাটা আমাদের একটা খুব কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। যখন পরিবার আর আদর্শের মধ্যে লড়াই হয়, তখন আমাদের আনুগত্য কার দিকে থাকা উচিত? 19 শতকে এই প্রশ্নটা যতটা সত্যি ছিল, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এটা ততটাই সত্যি।